হ্যালো এভরিওয়ান, আশা করি আমায় শোনা যাচ্ছে ঠিকঠাক, দেখাও যাচ্ছে, দেখা যাচ্ছে এই ব্যাপারে তো শিওর। শোনা যাচ্ছে তো ঠিকঠাক? স্বস্তিক একটু ওকে, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল, থ্যাংক ইউ। ঝটপট ঝটপট জয়েন করে যাও। আমি হিরণময়, আজকে খুব শর্ট টাইম নোটিফিকেশানে চলে এসেছি তোমাদের সাথে গল্পে আড্ডায়। হাই পলাশ, হাই ওই ভুবনময়নী, হাই অঙ্কিতা চ্যাটার্জি, সবাইকে হাই 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 হাই। সরস্বতী পুজো কেমন কাটালে একটু বলো। সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো? রুমকি সাহা দাস হ্যালো, শর্মিষ্ঠা দাস হ্যালো, কে কে দেবাশিস নন্দ ইজ ট্যাগিং ইভেন। আজকে বেসিক্যালি একটা অভিযোগ, আমার স্টোরি টেলিংয়ের অভিযোগ ঠিক বলবো না, বলতে পারো যে ইটস আ গুড সাজেশন ফর মি। আমার জন্য একটা গুড সাজেশন অডিয়েন্স, স্পেশালি তোমাদের তরফ থেকে বা আপনাদের তরফ থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমার গল্প বলার যে ধরন সেটা খুব স্লো, মানে আমি খুব স্লোলি আর কি ন্যারেট করি। তো এটা হোয়াট এভার ইন লাইভ অর ইউটিউব দুটো জায়গাতেই আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, বাট অনেকেই প্রশংসাও করেছেন। জিনিসটা হচ্ছে যে আপনারা কি পছন্দ করেন, আপনারা বা তোমরা কি পছন্দ করো, যে ফার্স্ট ন্যারেট করলে ভালো লাগবে না স্লো, মানে আমি আগের লাইভগুলোতে যেরকম ন্যারেট করেছি, যেটা অ্যাকচুয়ালি আমার মানে পার্সোনাল স্টাইল, সেইটা ভালো লাগবে, সেইটা যদি একটু বলো। হ্যাঁ, গল্প বলবে না মানে গল্প বলতেই তো, অবভিয়াসলি ঘটনা বলতেই তো এসছি, গল্প তো ঘটনা তো বলবোই অবভিয়াসলি। শ্রীপর্ণা পলকে বলছি যে ঘটনা তো অবশ্যই বলবো, মানে তার আগে জাস্ট আমি একটু জাস্ট ওয়েট করে নিচ্ছি, একটু জয়েন করে নাও ঝটাপট ঝটাপট, বিকজ আজকে বেশ খানিক ঘটনা তোমাদেরকে বলবো এবং খুব তাড়াতাড়ি বলবো। তো তার আগে যেহেতু আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি যে আমার একটা ড্রব্যাক হচ্ছে, যেটা যে আমি স্লো ন্যারেট করি, সো আমার মনে হয়েছে যে এই জায়গাটায় আমার একটু কাজ করা দরকার, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। তো সেই জন্য আমি জিজ্ঞাসা করতে চাইছি, অল্প ফাস্ট ওর এলস অ্যাভারেজ ন্যারেট করবেন, বেশি স্লো করবেন না, তার মানে ওকে, মানে আমি এখন যেভাবে কথা বলছি আশা করি এইভাবে যদি আমি বলি তাহলে ইটস ওকে, এটাও একটু জানিয়ে দাও তাহলে। আপনি আপনার মতো করুন, ওকে, থ্যাংক ইউ। রুমকি সাহা দাস, তোমার যেমন ইচ্ছা সেইভাবেই বলো, থ্যাংক ইউ। শ্রীপর্ণা পল, আই বিলিভ তুমি যেভাবে বলো, ওকে, থ্যাংক ইউ। ওকে, আত্মবিশ্বাসী সেইভাবে, হুম 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 হুম। আর তোমরা এত সাপোর্টিভ, এটা সিরিয়াসলি তোমরা অনেক সাপোর্টিভ। এখানে তোমাদের এই সাপোর্টের জন্য বিশেষ করে যে অপরচুনিটিটা এখানে লাইভ করার পেয়েছি, এটা অনেক ইন্সপিরেশন পাই এত সাপোর্ট করার জন্য, অবভিয়াসলি সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যেখানে হোক। হ্যাঁ, একটা কথা, যারা যারা আমাকে নতুন দেখছো বা দেখছেন, তারা আমাকে, আমার এই লাইভসগুলো ইউটিউবে আপলোড হয়, তো অবভিয়াসলি সত্যিভূতের গল্প এসবিজি, ওটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ওখানে আমার নাম দিয়ে সার্চ করলে, হিরণময়দের দিয়ে সার্চ করলে আমার যে লাইভ, এটা থার্ড লাইভ,
তো সেগুলো পেয়ে যাবেন আমি যে ঘটনাগুলো বলি। এছাড়াও আমার নিজের একটা চ্যানেল আছে, যদি আপনারা কেউ চান আমাকে পার্সোনালি পিং করেন মেসেঞ্জারে, আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। বিকজ আমি আমার চ্যানেলের কোনো রকম প্রমোশন বা কোনো রকম ডিসকাশন এখানে আমি করতে চাই না। ইটস আ টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্ম। এখানে আমাকে অপরচুনিটি দেওয়া হয়েছে আপনাদের সাথে গল্প, কথাবার্তা, আড্ডা, ঘটনা শেয়ার করার। সো আমি এখানে তাই করি, ঠিক আছে। তো আমার চ্যানেলে বেসিক্যালি আমি লাইভ স্ট্রিমিং, অডিও পডকাস্ট আর কার্টুন ওয়ার্ক এই কাজ করি। তো যদি সেগুলোতে আপনারা দেখতে ইন্টারেস্ট শো করেন তো মেসেঞ্জারে পিং করবেন আমায়, আমি জানিয়ে দেবো। সেটা নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আজকের ফার্স্ট যে ঘটনাটা আমি আপনাদেরকে বলছি সেটা একদমই আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং সেটা দৈবিক ঘটনা না অলৌকিক ঘটনা সেইটা কিন্তু বিচার করার দায়িত্বটা আপনাদের। তার কারণ যে বয়সে আমার সাথে ঘটনাটা ঘটে সেই বয়সটা আমার নিজের কিন্তু বোঝার বয়স নয় ওটা। মানে আমার নিজের বুঝতে পারার বয়স নয় ওটা, যে আদৌ আমি ওটাকে দৈবিক বলতে পারবো না অলৌকিক বলতে পারবো। যদিও পরে আমার বাবা মা বলুন বা দিদা মামা যারা রয়েছেন ওনারা ব্যাপারটাকে দৈবিকই বলেছেন, ঠিক আছে। তো আমি আপনাদের থেকেও সাজেশন চাইব। এবারে বলি যে ঘটনাটা কি। আমার বয়স তখন হবে 4 কি 4.5 বছর আমার বয়স হবে, 4.5 বছর বয়স হবে আমার, ঠিক আছে। আমি তখন জাস্ট কেজি তে অ্যাডমিশন নিয়েছি। তো সেই সময়ে আমার মামার বাড়ি হচ্ছে গুসকরা। তো যারা গুসকরা জানেন, গুসকরাতে রটন্তী কালী মন্দির আছে, এবং রটন্তী কালী মন্দিরের সঙ্গে গুসকরার মহাশ্মশান যুক্ত। এবার রটন্তী কালী পুজো বছরে একবার করে হয়ে থাকে। তো সেই সময়টায় রটন্তী কালী পুজোয় আমি, আমার মা এবং মামা সকলে, দিদা সকলে মিলে আমরা পুজোর দিন রটন্তী কালী মন্দিরে আমরা যেতাম। এবং সেই সময়ে ওখানে যে মহাশ্মশান আছে সেই শ্মশানের অনেকটা অংশ জুড়েই মেলা বসতো। আর ওখানে একটা বেদি করে রাখা ছিল, যে বেদিতে আর কি যারা শ্মশানে মরা পোড়াতে আসবেন তারা যাতে একটা শেল্টার পান, ঠিক আছে। তো বেশ খানিকটা জায়গা ছেড়ে দিয়ে বাকি অংশটা পুরোটাই ওখানে মেলা বসে। এবারে শ্মশান রক্ষক থাকে, প্রত্যেক শ্মশানের একটা করে শ্মশান রক্ষক থাকে। তো আমার যেটা মনে হয়েছে, একটা পুরনো বট গাছ যেটার বয়স নয় করে প্রায় 200 বছর হবে, তো সেই রকম একটা বট গাছ ওখানে আছে। সেইটাকে আমার মনে হয় যে ওখানে শ্মশান রক্ষক। আমি যদিও ব্রাহ্মণকে, মানে যিনি ওখানের পূজারী, ওনাকে পরবর্তীকালে জিজ্ঞাসা করেছিলাম। তো তিনি বলেছিলেন যে এখানে শ্মশান রক্ষক বলতে অনেক রকম হয়, তো আত্মাও হতে পারে কোনো, সেটা কোনো গাছ হতে পারে, সেটা সেখানে যে মায়ের চরণে আর কি পাঠা বলি দেওয়া হয়, সেই বলি দেওয়ার যে হয় কাঠামোটা হয়, সেই কাঠামোটা হতে পারে, ঠিক আছে। তো যেটা ঘটে, আমি সেই সময় মামা বাড়ি গেলে ভারী মজা। তো মামারা ছাড়াও আমি মামাদের বন্ধু যারা, মামারা ব্যবসা করেন, তো মামাদের বন্ধু যারা, তাদের সাথেও আমি দিনের বেলাতেও আমি যেতাম। কেননা মেলা বস্তু একটা খুব মজার ব্যাপার। আর কারোর না কারোর সাথে গেলেই আমার, মানে ছোটোবেলা থেকে খেলনার খুব শখ ছিল, খেলনা আমাকে কিনতেই হবে। তো আমি জানি এটা, যে আমি যার সাথেই যাই না কেন খেলনা আমি পাবই,
ঠিক আছে। তো ন্যাচারালি সেদিন দিনের বেলাতেও আমি গিয়েছিলাম, পুজোর দিন দিনের বেলাতেও গিয়েছিলাম, কিন্তু রাতের বেলাতে মেন পুজোটা হয় এবং প্রচণ্ড ভিড় হয় সেই সময়। আশপাশ থেকে গাড়ি নিয়ে অনেক লোকজন সেই সময়েও আসতো, এখনও আসে। তো আমি বাবা মায়ের সাথে গেছি, বাবা মা, বড় মামা, ছোটো মামা, দিদা আর আমি, মাসিমণি, এই কজন আমরা গেছি। তো মেলা ঘুরছি এবং পুজো ভেতরে চলছে, মাইকে মন্ত্র বলা চলছে, ঘোর অমাবস্যা। আমি তখন বায়না করেছি যে আমাকে একটা খেলনা গাড়ি কিনে দিতে হবে। তো আমাকে বাবা একটা খেলনা গাড়ি কিনে দিয়েছে এবং আমার খুব পছন্দের একটা, আমার খুব মনে আছে, লাল রঙের একটা বেশ ভালো গাড়ি আর কি। সেই সময়েতে ধরুন সেই চাবি দিয়ে দম দেয়া গাড়ি, এগুলোই জেনারেলি পাওয়া যেত। পুশব্যাক গাড়ি, যেগুলো পিছনে টেনে ছেড়ে দিলে এগিয়ে যেত, সেই গাড়িগুলো তখন নতুন নতুন উঠেছে এবং অনেক দাম ছিল। তো সেই গাড়ি আমাকে কিনে দিয়েছিল। তো আমি খুবই আনন্দে, হ্যাঁ, এবারে আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি সবার মাঝখান দিয়ে 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 মেলাতে প্রচণ্ড ভিড়। একটা জায়গাতে বাদাম কেনার জন্য, অবশ্যই কাঁচা বাদাম না, ভাজা বাদাম, হ্যাঁ, ভাজা বাদাম কেনার জন্য মামারা দাঁড়ায়। তো সেই বাদামওয়ালার একটা চেয়ার ছিল, টুল, সেই টুলটায় আমি কি করি, ওখানটায় গাড়িটা নিয়ে খেলতে থাকি। তো কখন বাবা মা সবাই কিনে নিয়ে, মানে বাদাম টাদাম কিনে নিয়ে যে এগিয়ে গেছে, আমার কোনো খেয়াল নেই। আমি তাকিয়ে দেখি যে বাবা মা নেই আমার আশেপাশে, আমি কোথাও বাবা মাকে দেখতে পাচ্ছি না। আমি তখন ওদেরকে খুঁজতে 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 হাঁটা দিই। এবারে মন্দিরের ঠিক পিছনেই হচ্ছে ভাঙুর নদী, ঠিক আছে। তো নদীতে জল খুব কম, কিন্তু সেই মানে ওই আমার ওই বয়সে নদীর কোনো, সেই সময় শ্মশান থেকে নদীর কোনো ঘাট ছিল না, কিন্তু একটা টিউবওয়েল ছিল এবং টিউবওয়েলের পাশে একটা কদম গাছ ছিল। তো আমি ওই টিউবওয়েলের দিকে হেঁটে যাই, খুঁজতে 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 হেঁটে যাই। তো আস্তে আস্তে মেলাতে যে দোকানগুলো বসেছিল, দোকানগুলো একের পর এক শেষ হয়ে যায়, পেরিয়ে যায়। তো আমি টিউবওয়েলটাও পেরিয়ে যাই। তারপরে শুরু হয় কাঁচা মাটি এবং তারপরে শুরু হয় ঢাল। মানে আমি যদি ঢালে পা দিই, ওখান থেকে আমি স্লিপ করে কিন্তু একদম গিয়ে জলে পড়ব। সেই সময়ে আমি ওই ঢালের দিকে এগোচ্ছি, বাবা মাকে কিন্তু খোঁজার জন্য আমি এগোচ্ছি, অথচ আমার হাতে গাড়িটা রয়েছে, আমি গাড়িটাকে দেখতে দেখতে এগোচ্ছি। আমি কিন্তু বাবা মায়ের দিকে তাকাচ্ছি না বা তাদেরকে খুঁজছিও না, আমি আমার মনের খেয়ালে এগিয়ে যাচ্ছি। সেই সময়ে আমার একটা জিনিস স্পষ্টভাবে মনে আছে, লাল শাড়ি পরিহিতা, আমার থেকে তখন হাইটে হয়তো একটু লম্বা হবে, এই দুবিদ্যা লম্বা হবে এরকম, এবং যতটা আমার মনে পড়ে ওনার গায়ের রঙটা আমার মনে আছে, গায়ের রঙ খুব চাপা, আর শাড়িটা লাল রঙের শাড়ি ছিল, তার উপরে সোনালি কাজ করা, যেরকম বেনারসি হয়, সেই রকম একজন মহিলা আমার হাতটা ধরে আমায় বললেন, ওদিকে যেও না, শুধু এটুকু বলেছিল। বলে আমার হাতটা ধরে আমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে মন্দিরের বিরাট একটা চাতাল বেদি আছে, যেটা ওই রটন্তী পুজোর সময় স্পেশালি
ওখানটায় বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয়। এবং ওখানে লোকে পুজো দেওয়ার জন্য আর কি নিজেদের ব্রাহ্মণ, আরও অনেক ব্রাহ্মণ থাকে যেখানে পুজোগুলো লোকে গিয়ে দেয়। হ্যাঁ, এবং চাতালের বাইরে ওখানে ওই হাঁড়ি কাঠ আছে যেখানে পাঁঠা বলি দেওয়া হতো। তো আমাকে নিয়ে গিয়ে ওই চাতালে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে বলে তুমি এখানে চুপ করে বসো, বসে চলে যায়। ততক্ষণে আমার বাবা মা আমাকে খুঁজে না পাওয়াতে মাইকে করে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে হিরণময় দে, বয়স এত, ছেলেটি নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি কেউ পান সদ্যর জন্য এই মন্দিরের চাতালে এসে যোগাযোগ করুন। তো যেখান থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার থেকে কিছুটা দূরে আমি বসে আছি, উনি আমাকে বসিয়ে দিয়ে গেছেন, আমি চুপচাপ বসে আছি। তো মা তো হাউ মাউ করে কাঁদছে। তো বাবা আর বড় মামা আর কি আমায় খুঁজতে বেরিয়েছে। একটা সময়ে দিদার নজরে পড়ে যে আমি চাতালে বসে আছি। দিদা তখন এসে বলছে এই এই ওই তো বসে আছে, বাবু বসে আছে ওখানে, চল। আমার ডাকনাম বাবু, আমাকে বাড়ির থেকে সবাই ভালোবেসে বলে। তো তারপরে মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, অনেক কিছু হয়। তো আলটিমেটলি ব্যাপারটা আমাকে খুঁজে পেয়ে যাওয়ার পর সব কিছু শান্ত হয়ে যায়, সব ঠিকঠাক হয়ে যায়। তো এই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটেছিল। তো যিনি ব্রাহ্মণ মশাই, উনি মামাদের আর কি খুব ক্লোজ আর কি, মানে খুবই ভালো সম্পর্ক আর কি। তো তিনি বলেছিলেন যে এই রটন্তী পুজোর সময়ে মা এতটাই জাগ্রত যে সেই সময় আমার যখন 4 বছর 4.5 বছর বয়স, মানে তখন ধরতে পারেন 27 বছর আগে ঘটনা। তো সেই সময়তেও যারা পাশের আশপাশের গ্রাম থেকেও রাতের বেলা আসতো পুজো দেখতে, তো মাঝরাতেতে অনেকেরই গাড়ি খারাপ হয়ে যাওয়া, শরীর খারাপ করা, অনেক রকম ঘটনাই বাধা বিপত্তি আসতেই পারতো। তো এরকম মা যাদেরকে চাইতেন না তাদের পুজো গ্রহণ করার জন্য, তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতো। আবার যারা মাকে পুজো দিতেন তাদের কিন্তু মাঝরাতে ফিরে যেতেও কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, মা এতটাই জাগ্রত, মা যার পুজো গ্রহণ করবেন তার সাথে মা সেরকমভাবেই থাকবেন। তো ওনার মত অনুযায়ী পুজো শেষ হয়ে যাওয়ার পরেও আমরা দিন 3 ছিলাম। তো আমার মামাদের দশকর্মার বড় দোকান আর কি, গুসকরাতে বড় দোকান। ওখানে আমার মামাকে, মামাদের ফ্যামিলিকে, সবাইকে গোটা গুসকরার লোকজন চেনে। তো ওই ব্রাহ্মণ মশাই আর কি, মানে পুজোর যত যাবতীয় জিনিসপত্র সমস্ত আমাদের মামার দোকান থেকে কেনা হতো। তো যেদিন আমার সাথে ওই ঘটনাটি ঘটে, পরদিন উনি এসেছিলেন, তখন মামাদেরকে ওটাই বলেন যে আমি বলেছিলাম যে এরকম একজন মহিলা এসে আমাকে এখানে রেখে দিয়ে গেলেন। তো উনি আমাকে ডাকলেন, ডেকে আমার কপালটা দেখলেন ভালো করে, নিয়ে আমার মাথায় হাত রেখে একটা মন্ত্র পড়লেন এবং আমার মাকে বললেন যে তোমার ছেলে সে জীবনে হয়তো, যাই না আমি
উনি বলেছিলেন ওনার কথা অনুযায়ী, সে জীবনে অন্যান্য আমাদের মানুষের থেকে একটু ডিফারেন্ট হবে, কেননা মায়ের আশীর্বাদ, মায়ের ছোঁয়া ওর লেগেছে, ওকে সেদিন ফিরিয়ে এনেছে মা। তো এই ঘটনাটি আমার সাথে ঘটে। তো তারপরে জানি না আমি যে আদৌ মানে কোনো স্পেশালিটি, হ্যাঁ মানে, তো এই যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল সেটি আপনারা কি বলবেন? আপনারা অলৌকিক বলবেন না আপনারা বলবেন যে দৈবিক? কিন্তু এই ঘটনাটি আমার সাথে ঘটে। আমার ওই অল্প বয়সে আমাকে যদি ওই মহিলা, তিনি যেই হন না কেন, যদি এসে না আটকাতেন, তাহলে ওই মেলার মাঝে, ওই শোরগোলের মাঝে আমি একটা অসম্ভব বিপদে পড়তাম। আমি এক প্রকার নদীর জলেই পড়ে যেতাম। আর সাঁতার এখনও অবধি আমি নিজে জানি না, আর তখন তো জানতামই না। তো আমাকে কিন্তু বাঁচানোর কেউ থাকতো না, হয়তো আমি এই পৃথিবীতে থাকতামই না। আর আজকে যে আপনাদের সাথে লাইভে এসে আমি সেই দিনের ঘটনাটি শেয়ার করছি, সেটাও করতে পারতাম না। তো এটা প্রথম ঘটনা আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, এবারে তাহলে আসা যাক আগের দিনের। আশা করি আপনারা ডক্টর অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের ঘটনা বলেছিলাম, যেটা ওনার ডাক্তারি জীবনের শুরুতে নর্থ বেঙ্গলে পোস্টিং হয় এবং ওনার এক্সপিরিয়েন্স করা প্রথম ঘটনা যেটা, সেটা বলেছিলাম। দ্বিতীয় ঘটনাটা বলি। উনি তখনও কিন্তু নর্থ বেঙ্গলেই রয়েছেন এবং ওনাকে ওই যে বললাম যে ওনার নর্থ বেঙ্গলে তখন হসপিটালের থেকে ডক্টরদের থাকার জন্য যে হোস্টেল বলুন, সেটা কিন্তু দূর ছিল। তো যারা জুনিয়র ডক্টররা ছিলেন তাদের জন্য ছিল হোস্টেল, আর যারা সিনিয়র ডক্টর ছিলেন, মানে যারা এক্সপিরিয়েন্স অনেক হয়ে গেছে, ওনাদেরকে ওই চত্বরের মধ্যেই দেওয়া হতো বাংলো। তো ওনার মোটামুটি বছর 5 ওখানে সার্ভিস করা হয়ে গেছে। উনি ওখানের মেডিকেল কলেজের লেকচারারশিপ তখন করছেন। সেই সময়ে ওনাকে বাংলো দেওয়া হয়, ওনার নিজের পার্সোনাল বাংলো রয়েছে এবং একজন কাজের লোক আসতো, সে সকালে আসতো এবং ঘর দৌড় সব ঝাড়পোছ করে একবেলাতেই দুবেলার খাবার রান্না করে ফ্রিজে রেখে চলে যেত। তো তার বাংলোর চাবি তার কাছে রাখা থাকে, আর আরেকটা চাবি রাখা থাকে ডাক্তারবাবুর কাছে। এবারে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ডাক্তারবাবু খুব ভোর ভোর ওটার অভ্যাস এবং ওনার গার্ডেনিংয়ের খুব শখ। তো ওনার বাংলোর সামনে, মানে মেন বাংলোর গেট, তারপরে সোজা একটা রাস্তা গেছে, ঢালাই রাস্তা, দুপাশে মাটি এবং সেখানে বাগান, সেখানে বিভিন্ন রকম গাছ আছে, হ্যাঁ, টবে পোতা আছে, মাটিতে পোতা রয়েছে, অনেক রকম গাছ, এবং প্রত্যেক কটা গাছকে ডাক্তারবাবু নিজের হাতে পরিচর্যা করতেন। নিজে জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ডাক্তারবাবু নিজে করতেন। ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর উনি এগুলো করতেন। তো একদিনই ওই রকম শীতের ভোরবেলা, ঠিক আছে, ডিসেম্বর মাসের শীতের ভোরবেলা, সেই ভোরবেলাতে উনি উঠেছেন,
উঠে গার্ডেনিংয়ের মানে জন্য উনি ওই দিন বসে বসে এক প্রকার গাছের একটা চারা পোঁতা হয়েছে, ছোট্ট চারা একটা পোঁতা হয়েছে, সেটাকে পরিচর্যা করার জন্য আশপাশের মাটিগুলো খুঁড়ে যাতে ওখানে একটু জল টল দিয়ে মানে ওটাকে আরও ভালোভাবে পরিচর্যা করার ব্যবস্থা করছিলেন। উনি তখন শুনতে পান যে মেন যে ওনার গেটটা রয়েছে, ওনার যে মেন গেটটা রয়েছে, মেন গেটের বাইরে পুরো কম্বল দিয়ে ঢাকা একটি 18-19 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে, সে ওখানে বসে বসে করে কাঁদছে। একটা কান্নার আওয়াজ ওনার কানে আসছে। তো ওনার বাড়িতে যিনি কাজে আসতেন, উনি ওই আসতেন 7:30টার দিকে আসতেন এবং ডাক্তারবাবু রেডি হয়ে 8:30টার দিকে বেরোতেন। তখন বাজে সকালে হয়তো 6টা বাজে। ডাক্তারবাবু তখন গেট খুলে বাইরে গিয়ে দেখে গেটের বাইরেতে বাচ্চা মেয়েটি এবং কম্বল মুড়ি দিয়ে হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে। ডাক্তারবাবু তাকে বললেন, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন এইভাবে? আর এই ঠান্ডাতে তুমি এত বাইরেতে কেন তুমি? তখন বলে, সে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর ডাক্তারবাবু দেখেন সে অন্তঃসত্ত্বা এবং সে অ্যাকচুয়ালি লেবার পেনে কাঁদছে। ডাক্তারবাবু তখন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করেন। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসে। উনি মেয়েটাকে ততক্ষণে নিজের বাড়ির ভেতর নিয়ে আসেন। নিয়ে এসে তাকে কি বলবো, মানে প্রাথমিক চিকিৎসা যেটা করার সেটা করেন, প্রেশার চেক করেন, এগুলো সমস্ত করেন। তার করতে করতে অ্যাম্বুলেন্স মোটামুটি মিনিট 15-এর মধ্যে চলে আসে। তারপরে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু নিজে গাইনোলজিস্ট ছিলেন, তো উনি জানতেন যে ওই দিন তখন কে গাইনোর শিফটিংয়ে আসেন। উনি তাকে ফোন করে ডক্টরকে বলেন যে একটা কেস আছে এরকম, তোমরা ওকে অ্যাডমিট করো এবং ওর লেবার পেন উঠেছে, ওর সার্জারি বা নর্মাল ডেলিভারি যেই হবে ব্যবস্থা করো। তো প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করা হয়, যাতে তার লেবার পেন কমে তার ব্যবস্থা করা হয়, সমস্ত কিছু এগুলো করা হয়। এবং ডাক্তারবাবু নিজে যতক্ষণ না পৌঁছাচ্ছেন ততক্ষণ অবধি ফোনে 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 উনি নার্সদের কাছ থেকে আপডেট নিতে থাকেন। তো জানা যায় যে বাচ্চা মেয়েটি সে অবিবাহিতা। তার পেটে যে বাচ্চাটি আছে সেটি মারা গেছে প্রায় 2-3 দিন হলো। 2-3 দিন ধরে সে ওই মৃত বাচ্চাটিকে নিয়ে নিজের শরীরে বহন করছিলেন। ঠিক আছে, এটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে। তো অবভিয়াসলি সেটাকে তো বের করতে হবে, তার জন্য অপারেট করা হয়। ডাক্তারবাবুকে তখন বলেন যে ওর ফ্যামিলির কেউ না এলে, বন্ড না সাইন করলে তো আমরা করতে পারবো না। তখন ডাক্তারবাবু বলেন যে আমি নিজে আসছি বলে সেদিন তিনি নিজে তাড়াতাড়ি বেরিয়ে পড়েন হসপিটালের উদ্দেশ্যে এবং গিয়ে মেয়েটিকে তো তখন অজ্ঞান করে রাখা হয়। এবং তার আগেও যখন মেয়েটিকে ঘরের ভেতরে উনি নিজে নিয়ে আসেন, উনি জিজ্ঞাসা করেন তোমার ফ্যামিলি কোথায় থাকে, কি না।
তখন সে এটাই বলে যে আমার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে আমার ওপর প্রচণ্ড টর্চার করে এবং আগের দিন রাত্রেবেলাতেও সে মদ্যপ অবস্থায় তার পেটে লাথি মেরে বাচ্চাটিকে মেরে ফেলারই একরকম চেষ্টা সে করে। এবং যেহেতু বিয়ের আগেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, তার পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়। তো তারপরে সে বেশ কিছুদিন ছেলেটির বাড়িতে থাকতো, ছেলেটির সাথে থাকতো। তারপরে ছেলেটিও তাকে বের করে দেয় এবং তারপরে সে বাস স্ট্যান্ডে গত 1 সপ্তাহ ধরে আছে। এবং ছেলেটি কাজ করে ফেরে হচ্ছে সন্ধ্যাবেলা। প্রতিদিনই মেয়েটি ওই সন্ধ্যাবেলা ছেলেটির কাছে গিয়ে কাকুতি মিনতি করে যে তাকে যেন সে গ্রহণ করে, কিন্তু তার জায়গায় ছেলেটি মদ্যপ অবস্থায় তার উপর অত্যাচার করত। এবং ওই শীতের রাতে ওই একটি কম্বলের ভরসায় সে এসে আবার ওই বাস স্ট্যান্ডেই কোনোরকমভাবে রাত কাটাতো। তো সে জানতে পারে যে ওই মেডিকেল কলেজের হাসপাতালে ওখানে ডাক্তার আছে। তো তার যখন লেবার পেন ওঠে, সে আগের দিন রাত্রেবেলাতেই এসে মেডিকেল কলেজের গেটের বাইরেতে ওই যন্ত্রণাতেই ডুকরে ডুকরে কাঁদতে থাকে। একটা সময় যখন পায়, যখন দরওয়ান ঘুমিয়ে গেছিল এবং গেটও খোলা পায়, সাইডে ছোট গেটটা, তখন সে ভেতরে ঢুকে ডাক্তারবাবুর বাংলোর সামনে এসে তখন থেকে বসে কাঁদছিল। ডাক্তারবাবু এই ঘটনাটি আগে থেকে জানেন। ডাক্তারবাবু তখন হাসপাতালে পৌঁছেই তাকে যেহেতু বাঁচানো দরকার, ওই ফর্মালিটিস মেনটেন করতে গেলে হবে না, উনি নিজে বন্ড সাইন করেন এবং নিজেই সার্জারি করেন এবং মৃত শিশুটিকে ওনার বাড়ি থেকে বের করা হয়। বের করে ততক্ষণে প্রচণ্ড ইন্টারনাল ব্লিডিং হয়ে, হ্যামারেজ হয়ে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে গেছে মেয়েটির। এবং যেরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তখনকার দিনে এক প্রকার তার বাঁচার চান্সেস 20%-এ দাঁড়িয়ে যায়। মানে জ্ঞান ফিরলেও বাঁচতে পারে বা জ্ঞান ফিরলে কোমাতেও চলে যেতে পারে, এরকম একটি অবস্থা। বাচ্চাটিকে তো সাকসেসফুলি বের করে নেওয়া যায়। তারপরে আইসিইউতে ওনাকে রাখা হয় এবং অপেক্ষা করতে থাকা হয় ওনার কখন জ্ঞান ফিরবে। 8 ঘন্টা পরে মেয়েটি মারা যায়। 8 ঘন্টা পরে মেয়েটি মারা যায়। খুব স্যাড কেস। এবারে ডাক্তারবাবু নিজে গ্যারান্টি হিসাবে সাইন করেছিলেন, মেয়েটির দায়িত্ব নিয়েছিলেন। একদিকে ওনার নিজের টেনশনও হচ্ছে, যদি ওর বাড়ির লোক এসে বলে কি হবে না হবে। তো দেখে যে মেয়েটির ডেড বডি ওখান থেকে ছাড়ানোর জন্য কেউ আসছেও না। তো উনি সমস্ত ব্যবস্থা করেন তাকে সৎকার করার। তো মেয়েটি ছিল খ্রিশ্চান, তো তাকে কবর দেওয়া হয় এবং তার সাথে বাচ্চা শিশুটিকেও তার পাশে কবর দেওয়া হয়। তারপরে ডাক্তারবাবু নর্মাল, নিজে 2-3 দিন হয়ে গেছে, উনি ঘুমাচ্ছেন। রাতের বেলা
ঘুমাতে ঘুমাতে উনি স্বপ্নে দেখছেন যে ডাক্তারবাবু, আপনি আমার প্রাণ বাঁচানোর খুব চেষ্টা করেছিলেন। আজকে আমি এই পৃথিবীতে হয়তো নেই, কিন্তু আমার মতো অনেক মহিলা রয়েছে এই পাহাড়ি এলাকায় যাদের আমার মতো করুণ অবস্থা। এক প্রকার তাকে কৃতজ্ঞতা জানাতেই আসেন। তো ডাক্তারবাবু সেই স্বপ্নটি দেখে খুব ভয় পেয়ে উঠে পড়েন এবং তারপরে বোঝেন উনি স্বপ্ন দেখছেন। পরের দিন ভোরবেলা ওঠেন, ঘন কুয়াশা। উঠে যখন বাইরের দিকে বেরিয়ে আসেন, বাইরের যে ব্যালকনিতে বেরিয়ে আসেন, দেখেন যে ওনার যে বাগানের পাঁচিলের একটা কোণে ওই কম্বল মুড়ি দিয়ে একই কান্নার আওয়াজ করতে করতে কেউ একজন ওখানে একটি গাছ পুঁতছে। ডাক্তারবাবুর তখন গেটে তালা দেওয়া ছিল। ডাক্তারবাবু জিজ্ঞেস করেন, এই কে তুমি ভেতরে ঢুকলে কি করে, তুমি কে? বলে উনি নিজের ঘরের ভেতরে ঢুকে আসেন চাবি নিয়ে, চাবিটিকে খোলার জন্য। চাবিটি খুলে যখন উনি বাইরে বেরিয়ে বাগানে যান, তখন উনি কাউকে দেখতে পান না এবং ওনার প্রিয় ফুল ছিল নয়নতারা ফুল। উনি দেখেন ওই জায়গাটায় একটা নয়নতারা ফুলের চারা, যেখানে একটা মাত্র ফুল ফুটে রয়েছে এবং মনে হচ্ছে সদ্য সেই চারাটিকে ওখানে পুঁতেছে এবং জল দিয়েছে। সেটি ডাক্তারবাবুর নিজের পোঁতা নয়। প্রত্যেক কটা গাছ ডাক্তারবাবু চেনেন নিজের বাগানের, কেননা নিজে পরিচর্যা করেন। ওই চারাটি কে পুঁতল? মেয়েটি বসে বসে ওখানে ডাক্তারবাবুর জন্য একটি গাছ ডাক্তারবাবুকে উপহার দিয়ে গেছিলেন, কেননা ডাক্তারবাবু তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল। স্বপ্নে তাকে কৃতজ্ঞতা জানিয়ে ডাক্তারবাবুর পছন্দের একটা জিনিস, ডাক্তারবাবু যা পছন্দ করেন, উপহার হিসাবে উনি দিতে এসেছিলেন এবং সেটাই শেষ দেখা ছিল ওনার। তারপরে উনি কিন্তু আর কোনো স্বপ্নও দেখেননি, আর না ওই ধরনের মহিলাকে কখনো দেখেছিলেন। কিন্তু ওই কান্নার আওয়াজ শুনতে শুনতেই ওই কোণে দেখেছিলেন উনি, কুয়াশার মধ্যেই, ঝাপসা কুয়াশার মধ্যেই ওই কান্নার আওয়াজ আর ওই একইভাবে বসে থাকা মেয়েটিরকে পিছন থেকে। এবং যখন তালা খুলে ওই জায়গায় যান, দেখেন একটি ছোট্ট নয়নতারা গাছ সেখানে পোঁতা। এটি খুব হার্ট টাচিং একটা ঘটনা, কিন্তু এই ঘটনাটি ডক্টর অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘটে। পরবর্তীকালে যখন আমি পিসমশাইয়ের উনি বন্ধু ছিলেন, তো পিসমশাইয়ের কাছ থেকে আমি জানতে পারি মানে এরকম আরও অনেক ঘটনা কিন্তু ওনার লাইফে উনি ঘটেছে। উনি সায়েন্সের স্টুডেন্ট, আবার ডাক্তার। প্রথমে ওনার ভূত ভগবান কিছুতেই বিশ্বাস ছিল না। নর্থ বেঙ্গলে পোস্টিং হওয়ার পরে প্রথমেই ওনার বিশ্বাস হতে শুরু করে ভূতে, তারপরে বিশ্বাস জন্মাতে থাকে ভগবানে। লাইভে আছি, তুমি যাও।
সরি ফর দ্য ইন্টারাপশন। সো এটা ছিল দ্বিতীয় ঘটনা। কমেন্টে জানান কেমন লাগলো এটা। তবে আজকাল সমাজ অনেকটাই অ্যাওয়ার হয়ে উঠেছে এই ব্যাপারগুলোতে। এই ধরনের ঘটনা কমই ঘটে, কিন্তু পাহাড়ি এলাকায় আমি নিজে পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসি। আমি অনেক পাহাড়ি এলাকা ঘুরেছি এবং সেখানে গিয়ে আমি দেখেছি সত্যি করেই এই ধরনের ঘটনা কিন্তু আজও ঘটে। এবং দাইমা বলে যে হয় না, মানে যে সমস্ত মহিলারা লেবার পেন উঠলে প্রসব করাতে মানে সুদক্ষ মহিলা হন যারা, তাদেরকে দাইমা বলা হয়। তো তাদের দৌলতে অনেকেই আছে পাহাড়ে অবিবাহিতা, কিন্তু তাদের সন্তান আছে এবং তাদের পরিচর্যা করার জন্য তারা সেখানে চায়ের দোকান খুলে বসেছে। এবং তাদের এরকম রুটিনও আমি দেখেছি যে সেই চায়ের দোকান চালানোর জন্য তার জ্বালানির জন্য যে কাঠ প্রায় কিলোমিটার 3 প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে কাজ হয়। পাহাড়ি ঢালে তাদেরকে নিচে নেমে আসতে হয়, সেই কাঠ তারা কাটেন, মাথায় বোঝাই করে ওপরে ওঠেন এবং সেই চায়ের দোকান চালিয়ে তারা তাদের নিজেদের জীবন নির্বাহ করছেন। বিশেষ করে এই শীতের সময়টায় যখন অফ সিজন থাকে, যখন বরফ মানে চারিদিক ভরে যায়, সেই সময়তে তারা নিচের দিকে নেমে চলে আসেন। ওপরে যে ঘর বাড়ি দোকান, ওই দোকানের সাথেই ঘর বাড়ি তাদের একই সঙ্গে থাকে, সেগুলো সমস্ত বন্ধ করে তারা নিচের দিকে নেমে চলে আসেন এবং টেম্পোরারি একটা থাকার জায়গা তৈরি করেন তাঁবুর মতো করে, এবং সেখানে তারা থাকেন। এবং ওখানে রাতের বেলা হাত পা সেকার জন্য তো আগুনের প্রয়োজন হয়, তো বরফেতে কাঠ ভিজে যায়, ভেজা কাঠে আগুন জ্বলতে খুব সমস্যা হয়। সেই জন্য ওখানে যে ভেড়া বলুন, ছাগল বলুন, তাদের যে গৃহপোষ্য মানে পশু আছে, গবাদি পশু যেগুলো রয়েছে, তাদের মল শুকিয়ে তাতে আগুন লাগিয়ে তারা হাত পা সেকেন। এই দৃশ্য আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে এক্সপিরিয়েন্স করে। তাদের জীবনটা খুবই কঠিন একটা জীবন। এবং পাহাড়ি এলাকায়, বিশেষ করে আসামেতে, ভ্রূণ হত্যা এখনো অবধি চরমভাবে চলে, যার কারণে সেখানে পুরুষ মহিলার একটা বৈষম্য রয়েই গেছে এখনো অবধি। তবু সচেতনতা আগের থেকে বেড়েছে, এটাই আশার বিষয়। যাই হোক, এটি গেল দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা যেটি বলবো সেটি হচ্ছে এটি আমার ফেসবুক পেজ থেকে পাওয়া ঘটনাটি আমায় পাঠিয়েছে অনির্বাণ ভট্টাচার্য ফ্রম আসানসোল। ঠিক আছে, উনি
ঘটনাটি পাঠিয়েছেন, উনি বলছেন যে ওনার শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমানে, মানে আমি যেখানে থাকি এখানে, এবং এইখানে বর্ণিলপুর বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে ওনার শ্বশুর বাড়ি। তো উনি বড় জামাই। ওনার শ্বশুরমশাই খুব জাঁদরেল প্রকৃতির মানুষ ছিলেন এবং একটু একগুঁয়ে রোখা টাইপের মানুষ ছিলেন। ওনার ছোট মেয়ের নাম রুমি। ওনার ছোট মেয়েকে খুব ভালোবাসতেন। তো ওনার বয়স হওয়ার দরুন বলুন বা বার্ধক্যজনিত কারণেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তো ওনার সৎকার্য করার জন্য বড় জামাই হিসাবে উনি আসেন এবং এসে ওই দিন থাকেন, বর্ণিলপুরের বাড়িতে থাকেন। তখন ওদের একতলা বাড়ি এবং ওদের বাড়ির ডেসক্রিপশনটা একটু বলি। বাড়িতে ইটের গাঁথনি দিয়ে বাড়িটা তোলা হয়েছে, প্লাস্টার করা হয়নি, ঘরের ভেতরগুলোও প্লাস্টার করা হয়নি, এবং ছাদে ন্যাড়া ছাদে ওটার সিঁড়ি কিন্তু যেটা রয়েছে তার সিঁড়ির নিচেই রান্না করার ব্যবস্থা। তো যেদিন ওনার শ্বশুরমশাই মারা যান, সেই দিন শ্বশুরমশাইকে দাহ করে ফিরে আসতে আসতে সন্ধ্যাবেলা হয়ে যায়। তো ওনাদের পরিবারে বিশেষ আত্মীয় স্বজন কিন্তু আসেননি, তার কারণ ওনার শ্বশুরমশাই একটু টেটিয়া টাইপের লোক হওয়ার কারণে ওনাকে সবাই খুব একটা পছন্দ করতেন না। তো যারা এসছিলেন তারা, যারা পেরেছেন বাড়ি ফিরে গেছেন। তো সব মিলে বাড়িতে 12 থেকে 13 জন রয়েছে। যেটি ঘটে, আমি এই ঘটনাটা বলছি তখন উনি লিখে পাঠিয়েছেন যেটা, যে 1982 সালের ঘটনা। তো সেই সময়ে ইলেকট্রিসিটি ওই অঞ্চলে আছে, কিন্তু ওনার বাড়িতে বুঝতেই পারছেন যে প্লাস্টার করা নেই, মানে ওনার বাড়িতে অ্যাকচুয়ালি হুকিং করে যা ইলেকট্রিসিটি সেটি ছিল আসল ব্যবস্থা। এবং রান্নার পদ্ধতি যেটা ছিল সেটা উনুনে গুল দিয়ে আর কি রান্নার ব্যবস্থা। তো সেদিন 7:30-8টা সন্ধ্যাবেলা হবে, ঘরের মধ্যেতে সবাই রয়েছেন। কেউ কেউ টিভি দেখছে, কেউ কেউ যারা শ্মশানে গিয়েছিল তাদের মেঝেতে বিছানা করে কেউ কেউ রেস্ট নিচ্ছে। উনি বলেন যে যখন ঠিক 7:30 পৌনে 8টা হবে, এরকম সময়ে ওই ছাদের সিঁড়ি দিয়ে ওঠার মুখে রুমি আমায় চা দে, ওনার শ্বশুরমশাইয়ের এই গলাটি পাওয়া যায়। এটি শোনা মাত্রই রুমি ওনার জামাইবাবুকে বলে, জামাইবাবু কিছু শুনলে? জামাইবাবু তখন বলল, আমি যে শুনলাম তুমিও কি তাই শুনলে? বলে দুজনেই একই ঘরে ছিল, ধরফড়িয়ে বাইরে বেরিয়ে এসেই
দেখে তার বাবা সিঁড়ির মুখে দাঁড়িয়ে, এবং তারা যখনই বাইরে বেরিয়ে এসে ওনাকে দেখে যে উনি সিঁড়ি দিয়ে ছাদে উঠে যাচ্ছেন। এটি ছিল প্রথম একটি দর্শন। এবারে সেদিন রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছে। বাড়ির যে মেন গেটটা, সেই গেটেতে বলছেন যে ওনার শ্বশুরমশাই যেদিন আর কি মারা যাবেন, সেদিন সকালবেলা খাসির মাংস আনা হয়েছিল, এবং মাসে হয়তো একবার খাসির মাংস আনা হতো। উনি খাসির মাংস খেতে খুব ভালোবাসতেন, তো খাসির মাংস আনা হয়েছিল, কিন্তু সেই মাংস তো আর খাওয়া হয়নি। সেই মাংস তখনও অবধি রান্নাঘরেতে ওই অবস্থাতেই পড়েছিল, সেটাকে তখনও ফেলাও হয়নি। তো রাত্রেবেলা মাঝরাত হবে তাও না, 12:30টার দিকে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। মেন যে গেটে, সেই গেটে তালা ঝুলছিল, এবং তালাটাকে যদি ঠক 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 করা হয়, তাহলে যে আওয়াজটি হবে সেই আওয়াজটি ক্রমাগত হতে থাকে। এবং তারা যখনই বাইরে বেরিয়ে এসে দেখে যে কেউ নেই, আবার গিয়ে যখন তারা ঘরে ঢুকে পড়ে, আবার ওই তালার আওয়াজ শুনতে পাওয়া যায়, ঠক 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 ঠক। রাত যত বাড়তে থাকে, দেখেন যে রান্নাঘরেতে মাংসটি যে হাঁড়িটিতে রাখা, সেই হাঁড়িটি দড়াম করে পড়ে যাওয়ার একটা আওয়াজ হয়, এবং সেই আওয়াজ শুনে বেরিয়ে এসে দেখে যে একটি কুকুর মাংসগুলো, কাঁচা মাংসগুলো খাচ্ছে। এবং তারা যেমনি বেরিয়ে এসে রান্নাঘরের দিকে যেতে যাবে, কুকুরটি সেখান থেকে বেরিয়ে সোজা ছাদে সিঁড়ি দিয়ে উঠে ছাদে চলে যায়। ছাদেতে কিন্তু তাদের দরজা তখন বন্ধ, এবং কোনোভাবেই কুকুরটি ভেতরে ঢোকার উপায় নেই। এমনিতেই সন্ধ্যাবেলায় ওই ঘটনায় তারা যথেষ্ট ভয় পেয়েছিলেন। তারপরে যখন দেখেন যে কুকুরটি ছাদে উঠে যায়, এবং ওই কাঁচা মাংস যে এনে রাখা ছিল তার অনেকটাই খেয়ে ফেলেছে কুকুরটি, সাহস করে রুমি এবং তার জামাইবাবু, রুমির দিদি তখন অন্তঃসত্ত্বা, ওনারা তিনজনে সেই সিঁড়ি দিয়ে ছাদে ওঠে, দরজা খুলে দেখে তারা কাউকে দেখতে পায় না। তারপরে যেটি হয়, বাবা হিসাবে এটি কিভাবে সম্ভব বুঝে উঠতে পারা যায় না। পরের দিন রুমির বড়দির ধুম জ্বর আসা শুরু হয়ে যায়, আর বমি করতে, সঙ্গে ভমিটিং, প্রচণ্ড ভমিটিং এবং ধুম জ্বর।
উনি প্রেগনেন্ট, তখন 5 মাসের প্রেগনেন্ট। ডাক্তারকে দেখানো হয়, ডাক্তার ওষুধ দেন, জ্বর তো কমে না, উল্টে পিত্তবমি হতে হতে তার সাথে ফোঁটা ফোঁটা ব্লাড আসতে থাকে। তারপরে যখন উনি বাথরুম যাচ্ছেন, টয়লেটে ইউরিনের সাথে ব্লাড আসতে থাকে। জিনিসটা একটা অন্যদিকে টার্ন নিয়ে নেয়। তখন ডাক্তারকে আবার দেখানো হয়, আল্ট্রাসোনোগ্রাফি করানো হয়, এবং ডাক্তার জানান যে বেবিটি মিসক্যারেজ হয়ে গেছে। যতক্ষণ না বেবিটি মিসক্যারেজ হয়ে যাওয়ার জন্য যতক্ষণ না ওনাকে ওটা অ্যাবর্ট করে বের করা হচ্ছে ওনার শরীর থেকে, ততক্ষণ ওনার বমি বা এই ধরনেরগুলো থামা খুব প্রবলেমের, তার কারণ ইনফেকশন হয়ে গেছে। তো ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়, বেবি অ্যাবর্ট করা হয়। ইনফেকশনের জন্য ওনার উপর প্রচুর ইঞ্জেকশন, ওষুধপত্র সব কিছু চলতে থাকে। তখন ওই বড় মেয়ে তো উনি, তার বাবার ওপর প্রচণ্ড রাগ হয়। নার্সিংহোমে থাকাকালীনই সে বলতে থাকে, বাবা তুমি এরকম করতে পারলে, আমার জীবনের প্রথম সন্তান তোমার জন্য এরকম নষ্ট হয়ে গেল, আমি কি করেছিলাম। তিনি এক প্রকার তাকে দোষারোপ করতে থাকেন। নার্সিংহোমে রাত্রেবেলা উনি শুয়ে আছেন, ওনার বাবা এসে একদিন রাত্রেবেলায় উনি ফিল করলেন যে ওনার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখলেন ওনার বাবা। এবং সেই স্পর্শটা পাওয়ার পর উনি বুঝেছিলেন যে ওই মিসক্যারেজের জন্য ওনার বাবা দায়ী নয়। সেটা কোনোভাবে ওনার নিজের গাফিলতি হোক বা অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, তো সেই সমস্যাজনিত কারণেই হতে পারে। তো উনি একরকম যে বাবাকে দোষারোপ করছিলেন, তখনও অবধি ওনার সাধ্য শান্তির কাজ কিন্তু হয়নি। সেটা যে নয়, সেই ভুল ধারণাটি তার বাবা এসে তাকে প্রমাণ করে দিয়ে যায়। এবং তারপরে উনি জন্ডিসে আবার পড়ে যান। তো এই করে ওনার সুস্থ হতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। এবং তারপরে ওনার নর্মালভাবে বেবি হতে 3 থেকে 4 বছর লেগে যায়। তারপরে প্রথম সন্তানের জন্ম দিতে পারেন উনি। এবং উনি পুত্র সন্তানের জন্ম দেন। এবং এটা নাকি বলে যে কাছের মানুষ মানে বাবা মা এরা যদি মারা যায়, তাদের সন্তানরা যদি তাদেরকে ফিরে পেতে চায় তাদের পরবর্তী জন্মে, তাহলে তাদের মৃত্যুশয্যায় যখন তাদেরকে সাজানো থাকে, প্রথম কোনো মৃতদেহর কেউ যদি কোনো মানুষ যদি মারা যায়, প্রথমে পঞ্চ ইন্দ্রিয়ের চক্ষু নষ্ট হয়। চোখটা প্রথমে ঘোলাটে হয়ে যায়, জল কাটে, চক্ষু নষ্ট হয়ে যায়। তারপরে
এক এক করে এক একটা ইন্দ্রিয় নিস্তেজ হতে থাকে। চক্ষুর পরে জিহ্বা, তারপরে ত্বক, সঙ্গে নাসিকা। শ্রবণ ক্ষমতাটা মৃত্যুর পরেও ঘন্টা 2 থাকে এবং 4 ঘন্টা পরে ব্রেনের মৃত্যু হয়। তো সেই জন্য 4 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে যদি তার কানে কানে মন থেকে তার সন্তানরা বলে যে বাবা বা মা তুমি পরজন্মে পুত্র বা সন্তান রূপে আমার কাছে এসো, এবং তাদের আত্মা যদি তৃপ্ত হয় তাহলে তারা জন্ম নেয়। তো অন্তঃসত্ত্বা অবস্থাতেই রুমির দিদি ওর বাবাকে বলেছিল, বাবা তুমি আমার কাছে এসো। তো অলরেডি তার পেটেতে যে বড় হচ্ছে তার মধ্যে আত্মার অনুপ্রবেশ ঘটে গেছে। তার বাবা তার কাছে কিন্তু আসতে চেয়েছে। তো সেই মুহূর্তে হয়তো ওই মিসক্যারেজ যদি না হতো তাহলে তার বাবা তার কাছে আসার আর দ্বিতীয়বার সুযোগ হয়তো পেত না। দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দেন এবং তার মধ্যে সে এখন ক্লাস 4-এ পড়ে। তো তার মধ্যে অনেক রকম গুণাবলী তার বাবার সাথে ম্যাচ করে। তো উনি কিন্তু এই ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন, যেহেতু আমার বাড়ি বর্ধমান এবং উনি আসানসোলে থাকেন। তো উনি এই ফেসবুক পেজে আমায় লিখে পাঠিয়েছিলেন, অনির্বাণ ভট্টাচার্য। এখন ওনাদের মানে শ্বশুরবাড়ির অবস্থা ভালোই। রুমি এখন একটি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, সরকারি স্কুলের। তো সব মিলে তারও বিয়ে হয়ে গেছে, কিন্তু বর্ধমানেই বিয়ে হয়েছে। সব মিলে এখন ওনাদের পরিবারের অবস্থা স্টেবল। তো এই ঘটনাটি কিন্তু ঘটে। কমেন্টে জানান কেমন লাগলো। এই ধরনের ঘটনাও যে ঘটতে পারে, হ্যাঁ, আপনারা হয়তো শুনে থাকবেন এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু এই যে মৃতদেহের কানে কানে বলা এবং তার যে পরিণতি, সেইটি একটা নতুন একটা ব্যাপার, যেটি আমি আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি এর আগে যত ঘটনা আপনারা শুনেছেন এটা হয়তো কখনো শোনেননি। এই ইনফরমেশনটা মানে আমি কিন্তু ইনফরমেশন হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। এর তথ্য প্রমাণ বা বিশ্লেষণ যদি বলেন, তার জন্য ওটুকুই আমি ঘটনাতেই বললাম যে তার যে সন্তান তার সাথে তার বাবার কিছু কিছু মিল পাওয়া যায়। তো সেই রকম একটি ধারণা মানে কাজ করে এরকম আর কি। হিন্দু ধর্মে তো নাভিটিকে পুড়িয়ে গঙ্গায় বা জলে ভাসিয়ে দেওয়ার ব্যাপার থাকে। তো সেটি ভাসানোর পর যদি এরকম মনস্কামনা কেউ করে থাকে এবং সেই ঘটি বা কলসিটি যদি ডুবে যাওয়ার পর স্রোতে ভেসে খানিকটা গিয়ে সেটি ভেসে ওঠে, এটি তার ইঙ্গিত বহন করে যে সে পরজন্মে যে বার্তাটি তাকে দেওয়া হয় সেটি সে বহন করে আসবে। ঠিক আছে।
এটি ছিল একটি ঘটনা। এর পরের আর একটি ঘটনা যেটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। সেটি থেকে বুঝতে পারবেন যে আজ 2021 সাল, কিন্তু যখন 2004 সালের ঘটনা এটি, সেই সময়তে আইটি ইন্ডাস্ট্রি বলুন বা কর্পোরেট সেক্টর বলুন, এখনও অ্যারিস্টোক্রেট জব, তো সেখানে কাজ করা কিন্তু অ্যারিস্টোক্রেসেরই একটা ব্যাপার। তো এই ঘটনাটি আমার পিসামশাইয়ের থেকে শোনা। আমার পিসামশাই গ্র্যান্ড ওবেরয়ের এক্সিকিউটিভ ম্যানেজার ছিলেন কলকাতা ব্রাঞ্চের, সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার ছিলেন কলকাতা ব্রাঞ্চের, আর অল ওভার ইন্ডিয়ার এক্সিকিউটিভ ম্যানেজার ছিলেন। ঠিক আছে, ডালহাউসিতে ওনার অফিস ছিল, ওনার অফিসে আমি গিয়েছিলাম। তো ওনার আন্ডারে অনেকেই কাজ করতেন এবং উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। সেই সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাস করা খুবই কঠিন ব্যাপার ছিল। হ্যাঁ, আমার দাদাও মানে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, মানে পিসির ছেলে। ঠিক আছে, তো ব্যাপারটা হয় ওনারই অফিসের ওনারই জুনিয়র, আমার পিসমশাইও লেখালেখি করতে খুব ভালোবাসতেন। উনি গত 2 বছর আগে ডিসেম্বরে গত হন। ঠিক আছে, তো আমার সাথে শেয়ার করতেন, আমার সাথে কেন, দাদার সাথে, আমার সাথে, আমরা একসাথে মানে ছুটির দিনগুলোয় গল্প করতে বসলে উনি শেয়ার করতেন। এবং বেশ কিছু ঘটনা, ওনার লেখা 2টি বই আছে, সেই বইতে উনি লিখে গেছেন, যারা ওনার কাছের মানুষ তাদেরকে নিয়েই লিখে গেছেন। একটির নাম জীবন কথা রেখেছেন। তো সেই বইটিতে এরকম কিছু মানুষের ঘটনা আর কি লেখা আছে, উল্লেখ করা আছে। তো ওখানে উনি বর্ণনা করেছেন, যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, উনি এইভাবে বর্ণনা করেছেন যে মিলন তরফদার, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যার বয়স 32, 4 বছর হলো বিয়ে হয়েছে এবং 8 বছর প্রেম করার পর উনি বিয়ে করেছেন। তখন ওনাদের ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ওটা কর্পোরেট সেক্টর বলা হতো। ঠিক আছে, সরি মাই মিস্টেক, আমি 2021 বললাম, সরি 2022, যাই হোক, সরি ফর দ্যাট। বাট ঘটনাটা শুনুন। তো পিসামশাই এরকম উল্লেখ করেন যে ওনার 8 বছর প্রেম, তারপরে বিয়ে হয়। ওনার লেখালেখির খুব ভালো আর কি, ওনার লেখালেখির অভ্যাস ছিল এবং উনি খুব ভালো লিখতেন। তো উনি অনেক লেখা প্রকাশ পেয়েছে, আনন্দ মেলা থেকে শুরু করে 19-20 থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় লেখা প্রকাশ পেয়েছে। এবং উনি এক প্রকার, এই যে ঘটনাটি আমি আপনাদের বলছি, এই ঘটনাটি উনি গল্প আকারে লেখেন, নিজেকে মিলন তরফদার হিসাবে ভেবে। সেটি কীরকম আমি আপনাদেরকে বলি। তো ওনার বদ অভ্যাস বলতে যেটা, অফিস শেষ হওয়ার পরে 2-3 জন অফিস কলিগকে নিয়ে উনি
যেতেন বারে, এবং খুবই নামকরা বার, এবং এর যেটা হচ্ছে অলিপাবে যেতেন, এবং ওনার বিফ খেতে ভালো লাগতো। উনি হিন্দু ধর্মের হলেও উনি বিফ স্টেক তার সাথে ড্রিঙ্ক করতেন। প্রত্যেক দিনের ব্যাপার ছিল। অফিস থেকে বেরিয়ে 3জন মিলে যেতেন 3 মহারথী। তারা নিজেদের মধ্যে আলোচনা করতো, গল্প গুজব হতো, খুব ভালো ব্যাপার। বাড়ি ফিরে আসতো, অ্যানিভার্সারিতে বউকে ভালো ভালো গিফট দেওয়া, সমস্ত কিছু হয়। তো 4 বছর বিয়ে হয়েছিল, 8 বছর প্রেম, 12 বছরের সম্পর্ক। তো ওই অতিরিক্ত ড্রিঙ্ক বা এই সমস্ত একটা উচ্ছৃঙ্খল জীবনের জন্য ওনার ফ্যাটি লিভার হতে থাকে। তো পিসমশাই ওনাকে বলতেন যে তোমার এটা ঠিক না এরকম করা। তো মাঝে মধ্যেই উনি শেষের দিকে অসুস্থ হতে থাকতেন, এবং মাঝে মধ্যেই ছুটি নিতে হতো ওনাকে। 2-3 দিন ধরে অসুস্থ হয়ে থাকতেন। উনি লেখাটা কিন্তু বন্ধ করতেন না, লেখাটা চালিয়ে যেতেন। তো এরকমভাবেই একদিন কার্ডিয়াক অ্যাটাকে গাড়ি করে ফিরছিলেন বাড়ি, ট্যাক্সিতেই কার্ডিয়াক অ্যাটাক হয়, এবং ট্যাক্সি ড্রাইভার নিজে নিয়ে গিয়ে ক্যালকাটা মেডিকেল হসপিটালে নিয়ে যান। তো সেই সময়ে মোবাইল ফোন হয়েছে, তো ওনার ফোনে ফোন আসতে থাকে ওনার ওয়াইফের। একটা সময় পেরিয়ে যাওয়ার পরে যখন উনি বাড়ি ফিরছেন না দেখে ফোন আসতে থাকে, তো ড্রাইভারই জানায় যে ওনাকে ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তো সবাই বাড়ির থেকে লোকজন, মানে উনি যে ফ্ল্যাটে থাকতেন উনি আর ওনার স্ত্রী থাকতেন। ওনার বাবা মা মারা গেছেন, এবং ওনার স্ত্রীর সাইডে শ্বশুরমশাই, শাশুড়ি মশাই, শাশুড়ি, এনারা সব আছেন। তো পিসমশাই বলেন যে যেদিন মারা যায় ডেড বডি নিয়ে আসা হয় বাড়িতে, চারিদিকে কান্নার রব। বেশিরভাগ অফিস কলিগ থেকে শুরু করে ওনার লেখার জন্য বিভিন্ন যে পত্রিকায় লিখতেন তাদের সম্পাদক সম্পাদিকা এডিটার সকলে আসেন শেষ দেখার জন্য। ছাদে এক প্রকার জমায়েত হয় ওনার ফ্ল্যাটের ছাদে, এবং সকলেই, হ্যাঁ উনি খুব ভালো লিখতেন, মানুষটা চলে গেলেন শুধুমাত্র ড্রিঙ্ক করতো বলে। তো উনি বলছেন, পিসমশাই বলছেন যে আমি মিলন তরফদার, আমি যখন বেঁচে তখন দেখতাম মানুষগুলো কেমন, আর আমার মৃত্যুর পরে চিনতে পারলাম সত্যিই আমরা জন্মাই একা, এবং মৃত্যুর পরেও ওই বাবা মা ছাড়া আমরা একাই, আর কেউ নেই। তো উনি ব্যাখ্যা করেন এইভাবে যে মিলন মারা যাওয়ার পর সে একে একে তার আত্মাটি যখন দেহের বাইরে বেরিয়ে গেছে এবং তার দেহকে ঘিরে মানুষজন রয়েছে, তার চেনা পরিচিত বিভিন্ন কলিগ যারা তার সাথে কাজ করতে একে একে তাদের কাছে যাচ্ছে এবং পাশ থেকে শুনছে যে তারা কি বলছে। বলতো হ্যাঁ এরকম উচ্ছৃঙ্খল জীবন, একজন কলিগ বলছে হ্যাঁ এরকম উচ্ছৃঙ্খল জীবন, তাই তো লেট করে অফিসে আসতো, তাড়াতাড়ি বেরিয়ে যেত। ড্রিঙ্ক করাটাই ওর মেন উদ্দেশ্য ছিল। যে 2 বন্ধু তার সাথে, যে 2 কলিগ তার সাথে প্রতিদিন যেত, তারা আলোচনা করছে ইস ও এত ভালো মানুষ, এত তাড়াতাড়ি চলে যাবে, আমাদেরকেও বন্ধ করতে হবে, নাহলে আমাদের সাথেও এরকম ঘটনা ঘটে গেলে আমাদের সংসার কে দেখবে, আমাদের শিক্ষা দিয়ে গেল।
একদিক থেকে ভালোই হলো, ওর কাছ থেকে শিক্ষা পেলাম। মিলনের আত্মা এক প্রকার হাসলো যে ওর মৃত্যুটা তাদের কাছে একটা শিক্ষা। কোনোরকম অনুতাপ কারো কাছ থেকে পায় কি না সে সেটা দেখার চেষ্টা করছিল। তারপরে গেল এক সম্পাদকের কাছে। তারা বলা বলি করছে, হ্যাঁ উনি বছরে লেখা পাঠাতেন, লিখতেন খুব ভালো, কিন্তু ওনার লেখাগুলোর মধ্যে এত বেশি যৌনতা জড়িয়ে থাকতো, কখনো কখনো জোর করেও ছাপতে হয়েছে। উনি জীবিত থাকাকালীন এই কথা ওনাকে কেউ বলেনি, কিন্তু তারপরে উনি গেলেন ওনার ওয়াইফ, যার সাথে এতদিনের সম্পর্ক, সেই ঘরেতে হাউ হাউ করে কাঁদছে। তার পাশে তার মা তাকে বলছে, মা তোর তো এই বয়স, 23 বছর বয়স, তোর 23-24 বছর বয়স হবে না তো, 23 বছর বয়স তোর, তোর আবার বিয়ে দেব, গয়নাগাটিগুলো রেখেছিস তো সাবধানে। তার মেয়ে কোনো উত্তর দিচ্ছে না, হ্যাঁ কি না বলছে না, হাউ হাউ করে শুধু কাঁদছে। এবং তার বাবা মানে শ্বশুর মশাই অনুতাপ দেখানোর জায়গায় তার মেয়েকে রাজি করানোর চেষ্টা করছে যে ওনার অফিসে রাজীব আদর্শ ছেলে, সেই সব নেশা ভাঙ করে না, তার যথেষ্ট সেভিংস আছে, বয়সটা একটু বেশি, 37 বছর, তার নাকি ওকে ভালো লাগতো, তো সে কথা বলতে পারে যদি তার মেয়ে চায়। সেদিন রাত্রেবেলা একটা ছোট্ট স্বপ্নে তার বউয়ের কাছে মিলন এলো, এসে বলল, রাজন্যা এখন তো আর আমি নেই, তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবে, তুমি না হয় আর একটা বিয়ে করো। বলা হয় সাগ্নিক সপ্তপদীতে বিয়ে করলে অর্ধাঙ্গিনী হয়ে ওঠে, একে অপরের সাথে জীবন ভাগাভাগি করে দুটো জীবন মিলিত হয়ে এক হয়ে যায়। তো তার মধ্যে যখন একটা জীবন অসময়ে চলে যায়, তার মানে কি এই যে আরেকজন যিনি রইলেন তার কাছে আর একটা সুযোগ এসে গেল অন্য কারোর অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গী হওয়ার। তো এই ছোট্ট স্বপ্নটি রাত্রেবেলায় মিলন দিয়েছিল এবং পরের দিন পরখ করল রাজন্যা রাজি তার বাবার কথায়। তখন ওর আত্মা চারিদিক পরিদর্শন করে এটাই ভাবল যে না, এই পৃথিবী থেকে আমি তাড়াতাড়ি চলে যেতে পেরেছি, যে কদিন ছিলাম খুব আনন্দে ছিলাম, অনেক রেসপেক্ট পেয়েছি, অনেক ভালোভাবে জীবন কাটিয়েছি। আমার মতো এরকম জীবন সত্যি খুব কমজন পায়।
কিন্তু কি মায়া এই জীবনের। যাদেরকে কাছের মানুষ বলে ভাবতাম, আমার চলে যাওয়ার পর পৃথিবী থেকে আমার দেহটি যখন আগুনে জ্বালিয়ে ফেলা হলো, যখন আমি ছাই হয়ে গেলাম, সেই মুহূর্তটুকু শুধু লোকজনের মধ্যে অল্প বিস্তর আমার জন্য সমবেদনা থাকলে, তারপরে আমি তো তাদের কাছে একজন মাতাল, এছাড়া আর কিছুই না। সে তখন মনে মনে বলল, আকাশের দিকে তাকিয়ে, মা, বাবা, আমি আসছি তোমাদের কাছে। সারাটা জীবন পৃথিবীতে যদি তোমাদের সাথেই শুধু থাকতে পারতাম, তাহলে মনে হয় আমি আরো অনেক ভালো থাকতাম। এই দুজন ছাড়া আমার জীবনে যারাই আমার সুখ্যাতি করেছে, সুনাম করেছে, যাই কিছু করেছে, প্রত্যেকেই নিজের স্বার্থটাকে দেখে করেছে। এবং যেদিন এই পার্থিব মায়া কাটিয়ে আমি তোমাদের কাছে আসার জন্য সেই পথে পাড়ি দিলাম, তার আগে শুধু মনের মধ্যে একটু বাসনা জেগেছিল কে আমায় কিরম ভাবে সেটি বোঝার। বুঝতে গিয়ে দেখলাম যে যার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমায় চাইতো, এমনকি আমার অর্ধাঙ্গিনীও। শুধু একমাত্র তোমরাই, যারা আমায় জন্ম দিয়েছ এবং যেভাবে আমি পৃথিবীতে ফিরে আসছিলাম, এনেছিলে আমায় তোমরা, ঠিক আমি সেইভাবেই তোমাদের কাছে ফিরে যাচ্ছি। আমার কোনো আক্ষেপ নেই যে এই এত অল্প বয়সে আমার সংসার পরিজনকে ফেলে দিয়ে আমি পরলোকে গমন করলাম। তার কারণে ইহলোকে সত্যি কথা বলতে কি, হৃদয়ে থেকে আমার স্ত্রী, যার সাথে আমার 12 বছরের সম্পর্ক, সেও অবধি আমায় ঠিকঠাক চায়নি। তোমরাই আমার একমাত্র আপন, আমি তোমাদের কাছেই আসছি। এটি পিসমশাই ওনার ওই বইতে লিখে যান। তার কারণ পিসমশাই নিজে উপস্থিত থেকে ঘুরে ঘুরে সকলে ওনার ব্যাপারে কি বলছে তাদের মতামতগুলো শুনেছিলেন, এবং তারপরে নিজেকে মিলন হিসাবে উপস্থাপন করে ঘটনাটি উনি ন্যারেট করেন জীবন কথা নামক লেখা ওনার বইটিতে। এবং এটিই লিখে যান যে আমাদের জন্মানোর কারণ আমাদের বাবা মা, এবং মৃত্যুর পরেও যদি আমাদের কেউ সাথী হয়ে থাকে, তাহলেও আমাদের বাবা মাই, তাতে তারা জীবিত থাকুক বা মৃত। তো এটি ছিল শেষ ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে গল্প বা ঘটনা বলার স্পিড এসব নিয়ে আপনাদের
বিশেষ কোনো দাবি দেওয়া থাকবে না। ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর খুব তাড়াতাড়ি আবার চেষ্টা করব আসার লাইভে। এখনও অবধি স্লট পেয়েছি 11ই মার্চ, মাঝখানে সুযোগ পেলে চলে আসবো, ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানান কেমন লাগলো। আর যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ, আর যারা ছিলেন না তাদেরকেও ধন্যবাদ। তার কারণ জানি যে যে সময়টায় লাইভে এসছি এটি তো সবাইকার কাছে রাতে ডিনার করার একটা টাইম, তো হ্যাঁ সবাইকার কাছে অ্যাভেলেবেল থাকাটা সম্ভব হয় না। এবং আমি তো অত ভালো গল্প বলতেও পারি না, তো যতটুকুই পারি, যতটুকুই আপনাদের ভালোবাসায় দেন ওই ইন্সপিরেশনে চেষ্টা করছি নিজেকে আরও ভালোভাবে তৈরি করার। আরও অনেক ঘটনা আছে, এক এক করে নিয়ে আসবো ঘটনাগুলো পরবর্তী পর্বে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। বন্ধু সকল, শুভরাত্রি। নিজের খেয়াল রাখেন, সুস্থ থাকেন। আর পারলে আশপাশে যাদের একটু প্রয়োজন, আপনার কাদের প্রয়োজন আপনি নিজে বুঝতে পারবেন, একটু তাদের পাশে থাকবেন। সেটা আর্থিকভাবে হোক বা হয়তো একটা জলের বোতল কাউকে দিয়ে হোক। বা আশপাশে আমাদের যে জীবজন্তু, অবলা জীবজন্তুগুলো রয়েছে, তারা কিন্তু কথা বলতে পারে না। তারা হয়তো বিভিন্ন রকম ডাক ছেড়ে তাদের কষ্টটা বোঝাতে পারে। গরমকাল আসতে যাচ্ছে, তারা জলের খুব অভাবে ভোগে। চেষ্টা করবেন বাড়ি হোক, ফ্ল্যাট হোক, বাইরেতে কোনো একটা পাত্রে অন্তত জল, পানীয় জল রেখে দেবার। এবং পারলে অবজার্ভ করবেন কত ছোট্ট ছোট্ট পাখি, রাস্তার কুকুর, বিড়াল এসে সেই জলটা খাচ্ছে। এবং শুধু ওইটুকু জল তারা পায় না বলে তাদেরকে আমরা মানুষ হয়ে কতভাবে কত রকম অত্যাচার করি। তাদেরকে কখনো বেদম প্রহার করে দিই, গায়ে গরম জল ছুঁড়ে দিই, ঠেঙিয়ে বের করে দিই বাড়ির থেকে। এগুলো না করে সামান্য একটা জিনিস, অনেক পাত্রই তো ফেলে দেন, তার জায়গায় ওইরকম একটি পাত্রে জল রেখে দিয়ে যদি দরজার পাশে বা গেটের পাশে রেখে দেন, আপনার নিজেরই দেখবেন ভালো লাগবে। এটি আমি করে থাকি, আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। বাঁচতে সাহায্য করুন, নিজে বাঁচুন, সবাইকে নিয়ে বাঁচুন, আনন্দে বাঁচুন। দেখবেন জীবনটা ছোট হলেও অনেক সুখের, অনেক আনন্দের, অনেক শান্তির। जिंदगी लंबी नहीं, बड़ा होना चाहिए बाबू साहब। बाय बाय, गुड नाइट, শুভরাত্রি। আবার দেখা হবে। সবাই সুস্থ থাকেন। আজকের মতো আসি।